হ্যালো সেকেন্ড ইয়ারের বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার নন মেজর যেটা, সেটা নিয়ে কথা বলতে। এই সেকেন্ড পেপারে শেষের দিকে মোটামুটি 5টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 9 এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগসমূহ। চ্যাপ্টার 10 এটাতে আছে জৈব বিক্রিয়াসমূহ। চ্যাপ্টার 11 এখানে আছে কার্বোহাইড্রেটস। চ্যাপ্টার 12 এখানে আছে অ্যামিনো অ্যাসিড সমূহ। এবং চ্যাপ্টার 13, এই যে 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টারই মোটামুটি জৈব রসায়ন নিয়ে কথা বলছে বা জৈব রসায়নের ভিতরে পড়তেছে। এবং তোমাদের ফাইনালের কোশ্চেন্সেও দেখলাম যে জৈব রসায়ন নিয়ে বেসিক্যালি এই 5টা চ্যাপ্টার নিয়ে অনেক অনেক বেশি কোশ্চেন্স আসে। সো আমার মনে হয় যে এই এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের। তো আজকে আমরা কথা বলবো অ্যারোমেটিক যৌগসমূহ নিয়ে, যেটা আমাদের চ্যাপ্টার 9। তাহলে চলো শুরু করা যাক। আমরা শুরু করছি অ্যারোমেটিক যৌগ। তো বাচ্চাকালে আমরা যখন জৈব যৌগ পড়েছি, আমরা দেখেছি যে জৈব যৌগগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছি। একটা করেছিলাম অ্যালিফেটিক, আর একটা করেছিলাম অ্যারোমেটিক। আমরা যখন অ্যারোমেটিক যৌগগুলো সংজ্ঞা দিয়েছিলাম, আমরা কি বলেছিলাম? যে যদি বেনজিন হয়, অর্থাৎ বেনজিনের বলয় থাকে, কিংবা বেনজিন জাতক হয়। বেনজিন জাতক মানে কি? যে বেনজিন থেকে উৎপত্তি লাভ করবে। কারা কারা হতে পারে? হতে পারে ফেনল, হতে পারে টলুইন, এরকম আরো অনেক যৌগ থাকতে পারে। অর্থাৎ যদি কোনো যৌগে বেনজিন রিং থাকে অথবা বেনজিন থেকে উৎপত্তি লাভ করে, এই ধরনের যৌগগুলোকে আমরা দৃশ্যত বলেছিলাম অ্যারোমেটিক যৌগ। কিন্তু এই যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ হতে হলে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন আমরা এখানে দেখি, এখানে বলেছি যে বেনজিন বা বেনজিনের সদৃশ জাতক। ওকে, যাতে আমরা দেখেছি যে বেনজিনও আছে, বেনজিনের সদৃশ জাতক আছে। দ্বিতীয়ত বলেছে যে সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে। অর্থাৎ এই যে যে ইলেকট্রনগুলো আছে, দেখো এই ইলেকট্রনগুলো, এগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল থাকবে, মানে এরা কখনো এখানে স্থির থাকবে না, এরা সর্বদা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করবে। এগুলোকে বলা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। এবং এই যে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাকে বলতেছি আমরা রেজোনেন্স। তাহলে অ্যারোমেটিক যৌগগুলোতে কি থাকবে? যে বেনজিন কিংবা বেনজিনের ন্যায় রিং থাকবে। দ্বিতীয়ত এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে এবং এগুলো রেজোনেন্স দেখাবে। আবার যদি আমরা কোনো একটা অ্যালিফেটিক যৌগের সাথে কম্পেয়ার করি, দেখো কোনো একটা অ্যারোমেটিক যৌগ, ধরো 6 কার্বনের অ্যারোমেটিক যৌগ মানে বেনজিন, যার সংকেত হচ্ছে C6H6। ঠিক 6 কার্বনের যদি আমরা একটা অ্যালিফেটিক যৌগ নেই, তার সংকেত কি হবে? ধরলাম 6 কার্বনের হেক্সেন C4H14। এখানে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত কত? 6:6 বা 1:1। এটা হচ্ছে আমার অ্যারোমেটিকের ক্ষেত্রে। অ্যালিফেটিকের ক্ষেত্রে দেখো কি হচ্ছে? কার্বনের সাথে হাইড্রোজেনের অনুপাত 6:14। অর্থাৎ দেখো অ্যারোমেটিকে প্রতিটা হাইড্রোজেনের এগেনস্টে কার্বনের অনুপাত বা কার্বনের পরিমাণ বেশি থাকে। আমি এখানে এটাই বলেছি যে অ্যালিফেটিক যৌগের থেকে অ্যারোমেটিক যৌগগুলোতে আনুপাতিক হারে কার্বনের পরিমাণ বেশি থাকে। তাহলে আমার অ্যারোমেটিক যৌগ কারা? যে যৌগগুলোতে বেনজিন এবং বেনজিনের মতো রিং থাকবে, যাদের সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে এবং যারা রেজোন্যান্স প্রদর্শন করবে, এই যৌগগুলোকে আমরা বলতেছি অ্যারোমেটিক যৌগ। এবার আসি হেটেরোসাইক্লিক যৌগ, বা এটাকে বাংলায় বলে বিষম চাক্রিক যৌগ। বিষম চাক্রিক যৌগ
দেখো, নর্মাল একটা অ্যারোমেটিক যৌগ যদি আমরা লিখি, ধরো সাধারণ, খুবই সাধারণ একটা অ্যারোমেটিক যৌগ মানে হচ্ছে বেনজিন। বেনজিন বেনজিনে কি থাকে? শুধুমাত্র কার্বন থাকে এবং হাইড্রোজেন থাকে। এটা হচ্ছে সুষম চাক্রিক, যেখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে, সেই যৌগগুলোকে বলা হচ্ছে হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক। কিন্তু এমন যদি কোনো চাক্রিক যৌগ হয় যেখানে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি অন্যান্য মৌল যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি থাকে, তাহলে ওই সব যৌগগুলোকে আমরা বলতেছি হেটেরোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালের পরীক্ষায় এসেছিল যে বিষম চাক্রিক যৌগ কারা। তাহলে উত্তরটা হচ্ছে যে যেসব চাক্রিক যৌগে কার্বন হাইড্রোজেনের পাশাপাশি অন্যান্য মৌল যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন প্রভৃতি থাকে, ওই সব যৌগগুলোকে আমরা বলি বিষম চাক্রিক যৌগ। এখন দেখো, এই যে একটা যৌগ, এখানে দেখো 1 2 3 4 চারটা কার্বন আছে, এবং এখানে হাইড্রোজেনও আছে, এবং এই যৌগটাতে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি আরেকটা মৌল অক্সিজেন আছে। তাহলে এটা হচ্ছে একটা বিষম চাক্রিক যৌগ যার নাম হচ্ছে ফিউরান। এটাতে আসি, এটাতে দেখো কার্বন এবং হাইড্রোজেন, এর পাশাপাশি এখানে আছে হচ্ছে সালফার। সালফার থাকলে আমরা সেটাকে বলি থায়োফিন। তোমরা জানো কিনা, যদি অ্যালিফেটিক যৌগে এইচ এই মূলকটা থাকে তাহলে একে বলা হয় থায়োল বা মার্ক্যাপ্টো, আর এখানে যদি এস থাকে সেটা হবে থায়োফিন। এবার আসি, যদি নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকলে নাম হবে পিরিডিন আর হবে হচ্ছে পাইরোল। তাহলে অক্সিজেন থাকলে হবে ফিউরান, সালফার থাকলে হবে থায়োফিন, আর নাইট্রোজেন থাকলে হবে পাইরোল এবং পিরিডিন। এর বাইরেও অনেক যৌগ আছে, আমরা আপাতত এই চারটা দিচ্ছি। এখন দেখো, অনেক সময় এই পিরিডিন আর পাইরোলের মধ্যে উল্টাপাল্টা লেগে যায় যে কোনটা পিরিডিন কোনটা পাইরোল। তোমরা মনে রাখতে পারো যে যেটা দেখতে বেনজিনের মতো, বেনজিন, সেটা হচ্ছে পিরিডিন, আর বাকিটা হচ্ছে পাইরোল। তাহলে বিষম চাক্রিক যৌগ বোঝা গেল সবার। এবার আমরা দেখব অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি কি? যে সাধারণত কোনো অ্যারোমেটিক যৌগের যেসব বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। তো অ্যারোমেটিক যৌগের আলাদা আলাদা কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? যেমন 1 নম্বরে দেখি আমরা সঞ্চারণশীল পাই ইলেকট্রন। আমরা একটু আগেই দেখলাম যে বেনজিনের মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে, 3টা পাই বন্ধন আছে, তার মানে 6টা পাই ইলেকট্রন আছে, এবং বলেছিলাম যে এই ইলেকট্রনগুলো কখনো এই জায়গায় স্থির থাকে না, এ পাশের কার্বনে যায়, এই ইলেকট্রন তার পাশের কার্বনে যায়, এবং এই ইলেকট্রনটাও তার পাশের কার্বনে যায়। তার মানে এগুলো হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এবং এই ইলেকট্রনগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছে, এটাকে আমরা বলতেছি রেজোন্যান্স। তাহলে অ্যারোমেটিক যৌগগুলো কি কি বৈশিষ্ট্য প্রদর্শন করবে? প্রথমত হচ্ছে এদের সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, দ্বিতীয়ত এরা সবাই রেজোন্যান্স প্রদর্শন করবে, এবং তৃতীয়ত বলছে এর যে অসম্পৃক্ততা, এটা হবে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। অসম্পৃক্ততা কি? আমরা জানি যদি জৈব যৌগগুলোতে সিঙ্গেল বন্ড থাকে তাকে বলা হচ্ছে সম্পৃক্ত যৌগ, এবং সিঙ্গেল বন্ডের বাইরে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ, এবং এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ততা। তো কি বলেছে যে অ্যারোমেটিক যৌগগুলো বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখাবে।
কেন এই অসম্পৃক্ততাকে বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলা হইল? আমরা দেখি যে যদি সম্পৃক্ত যৌগ থাকে, মানে কার্বন কার্বন একক বন্ধন আছে, এবং আরেকটা যদি অসম্পৃক্ত যৌগ দেখি, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই সম্পৃক্ত যৌগে কি হয়, আমি যদি কোনো একটা মূলককে এখানে প্রবেশ করাইতে চাই, ধরলাম এক্স, একে প্রবেশ করাতে চাই, তাহলে এ কি করবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, করে এখানে বসে যাবে। তার মানে যাদের একক বন্ধন আছে বা যারা সম্পৃক্ত যৌগ, এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। অনুরূপভাবে যাদের দ্বিবন্ধন আছে, যে অ্যালোফিটিক যৌগগুলোর মধ্যে যাদের দ্বিবন্ধন আছে বা যারা অসম্পৃক্ত, তাদের ওখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয় না, তাদের ওখানে এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে দুইটা হাত ফাঁকা হয়, এখানে মূলকটি বসে যায়, তাহলে তাদের হয় সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যালিফেটিক যৌগগুলোর মধ্যে যে যৌগগুলোতে সম্পৃক্ততা থাকে বা যে যৌগগুলোতে সিঙ্গেল বন্ড থাকে সেগুলোতে হয় প্রতিস্থাপন বিক্রিয়া, আর যে যৌগগুলোতে ডাবল বন্ড থাকে সেই যৌগগুলোতে হয় হচ্ছে সংযোজন বিক্রিয়া। অর্থাৎ অসম্পৃক্ত যৌগগুলো সংযোজন বিক্রিয়া দেয়, সম্পৃক্ত যৌগগুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কিন্তু বেনজিনের ক্ষেত্রে কি হয় দেখো, বেনজিনের ক্ষেত্রে এখানে যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনটাকে, বেনজিনের হাইড্রোজেনকে একটা ক্লোরিন প্রতিস্থাপন করে জায়গা দখল করতে পারে, তার মানে বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আবার বেনজিনের মধ্যে আমরা কি জানি, যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা খুব সহজে ভেঙে গিয়ে আরো মৌলের সাথে যুক্ত হতে পারে, তার মানে বেনজিন সংযোজন বিক্রিয়া দেয়। এই জন্য বেনজিনের যে অসম্পৃক্ততা, একে বলা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আমি আরেকবার ক্লিয়ার করি যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা কি। আমরা দেখলাম যে যারা অ্যালিফেটিক সম্পৃক্ত যৌগ, এরা দেয় প্রতিস্থাপন বিক্রিয়া, এবং যারা অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগ, এরা দেয় সংযোজন বিক্রিয়া। কিন্তু আমাদের বেনজিন সে একাধারে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং সংযোজন বিক্রিয়া দেয়, এই জন্য বেনজিনের অসম্পৃক্ততাকে বলা হচ্ছে একটি বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ওকে, এর পরের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে সমতলীয়। অর্থাৎ বেনজিনের মধ্যে যে কার্বন কার্বন বন্ধন বা কার্বন হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলো একটা সমতলের মধ্যে থাকে, এটা হচ্ছে সমতলীয়। আমরা এই পয়েন্টটা একটু পরে দেখতেছি, যখন আমরা হাকেল তত্ত্ব করব তখন। আমরা আপাতত ধরে নিলাম যে বেনজিনের যে বন্ধনগুলো, কার্বন কার্বন বন্ধন বা কার্বন হাইড্রোজেন বন্ধন, সেগুলো একই সমতলে থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমতলীয়। এরপর আসি বন্ধন দূরত্ব। দেখো, নর্মাল অ্যালিফেটিক যৌগ যদি হয়, ধরো ইথেন, এখানে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। যদি আমরা ইথিন দেখি, ইথিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। কিন্তু এই বেনজিনের ক্ষেত্রে যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের দূরত্ব হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম, যেটা এই সম্পৃক্ত যৌগ কিংবা অসম্পৃক্ত যৌগ এদের কোনোটার সাথেই মিলে না, বরঞ্চ এদের মাঝামাঝি একটা। তাহলে এটাও হচ্ছে আমার বিশেষ ধরনের এক ধরনের অসম্পৃক্ততার কারণ। এগুলোই হচ্ছে আমার বেনজিনের বা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য।
আর এই বৈশিষ্ট্যগুলোকেই বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। আমরা এখন দেখব হাকেল তত্ত্ব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি প্রশ্ন দেখলাম, প্রশ্নে যে এটা মোটামুটি 1 বছর 2 বছর পর পর বারবারই রিপিটেডলি আসতেছে। সেই অনুযায়ী হাকেল তত্ত্বটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো হাকেল তত্ত্ব অনুযায়ী বিষয়টা কি হয়েছে, হাকেল বলেছে যে অ্যারোমেটিক যৌগ তারাই হবে যাদের চাক্রিক গঠন আছে। তো বেনজিনের চাক্রিক গঠন আছে, ঠিক আছে, চাক্রিক গঠন তো আরো অনেকেরই আছে। সাইক্লোহেক্সেন এরও চাক্রিক গঠন আছে, সাইক্লোপ্রোপেন এর চাক্রিক গঠন আছে, সাইক্লোপ্রোপিন এরও চাক্রিক গঠন আছে। সব চাক্রিক যৌগই কি অ্যারোমেটিক যৌগ হবে? ওকে, এর উত্তরটা জানার জন্য আমরা দেখি আরো 2টা শর্ত আছে। এর পরের শর্ত হচ্ছে সমতলীয় হতে হবে। তার মানে অ্যারোমেটিক যৌগগুলো হতে হলে প্রথমত চাক্রিক হইতে হবে, দ্বিতীয়ত হইতে হবে হচ্ছে সমতলীয়। এখন কোন যৌগ সমতলীয় কিনা সেটা আমরা বুঝবো কেমনে? দেখো, আমরা যখন একটা সংকরণ করেছিলাম sp3 সংকরণ, তখন sp3 সংকরণের আকারটা কিরকম হয়েছিল? মোট ছিল 4টা অরবিটাল, 1টা 2টা 3টা 4টা, এরকম অরবিটাল হয়েছে। তো আমরা যদি দেখাই তাহলে কিরকম হয়, যে 1 কিছুটা এরকম আকার হয়েছে। sp3 মোট 4টা অরবিটাল, 1 2 3 4। এখন এটা কি সমতলীয়? না, এটা সমতলীয় না। এখন আমি একটা কাজ করেছি, আমি এই 4টা অরবিটাল থেকে উপরের যে অরবিটালটা এটাকে সরিয়ে দিলাম। তাহলে এখন থাকলো কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। এই 3টা অরবিটাল যদি থাকে তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে তখন আমার sp2 অরবিটাল। তাহলে যখন sp2 অরবিটাল হয় তখন আমরা দেখলাম যে এইগুলো সবগুলো একটা সমতলে অবস্থান করতেছে। তার মানে সমতলীয় কারা হবে? সমতলীয় হবে তারা যাদের sp2 সংকরণ আছে, এরা। বোঝা গেছে? ওকে, এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলছে যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। একটু আগে তো আমরা দেখে আসছি যে এই ইলেকট্রনগুলোকে বা এই বন্ডে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন, এবং এগুলো হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। তো বলছে যে এই সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা হবে 4n+2 সংখ্যক। এখন আমরা দেখি যে কি পাওয়া যায়। 4n+2 এ আমরা n এর মান 0 1 2 3 এভাবে যদি বসাইতে থাকি তাহলে কি পাওয়া যায়? যদি n = 0 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কতগুলো হয়? 4 × 0 + 2 মানে হচ্ছে 2টা। n = যদি 1 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কতটা হবে? 4 × 1 + 2 মানে হবে হচ্ছে 6টা। n = 2 হলে ইলেকট্রন কয়টা হবে? ইলেকট্রন হবে হচ্ছে 10টা। n = 3 হলে ইলেকট্রন হবে কয়টা? ইলেকট্রন হবে হচ্ছে 14টা। তার মানে ইলেকট্রন সংখ্যা হতে পারে 2, হতে পারে 6, হতে পারে 10, হতে পারে 14, এরকম। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলা হচ্ছে হাকেল নাম্বার। ওকে, তাহলে 3টা শর্ত কি কি দেখলাম? যে 1, চাক্রিক গঠন থাকতে হবে, 2, এগুলোকে সমতলীয় হতে হবে। সমতলীয় মানে হচ্ছে সোজা কথা sp2 সংকরণ হতে হবে। তৃতীয়ত দেখেছি যে এখানে 4n+2 সংখ্যক অর্থাৎ 2, 6, 10, 14 এই সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। যে যৌগগুলো এই 3টা শর্ত মানবে সেই যৌগগুলোই হাকেল তত্ত্ব অনুযায়ী অ্যারোমেটিক যৌগ বলে বিবেচিত হবে। এখন আমরা কিছু বাস্তব উদাহরণ দেখি। যেমন এখানে বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন আছে।
তো একটু আগে আমরা দেখলাম যে আমাদের হাকেল নাম্বার কি কি হতে পারে, 2, 6, 10, 14, 18, এগুলো হচ্ছে হাকেল নম্বর। এখন বেনজিনের ক্ষেত্রে আমরা দেখি যে বেনজিনে আমার পাই বন্ধন আছে হলো 3টা মোট। কোথায়? এই যে 1টা, 2টা এবং 3টা পাই বন্ধন আছে হচ্ছে 3টা। এবং একটা পাই বন্ধনে কতটা ইলেকট্রন থাকে বলো? একটা পাই বন্ধনে বা একটা বন্ধনের ইলেকট্রন থাকে হচ্ছে 2টা। তাহলে 3টা পাই বন্ধনে মোট ইলেকট্রন আছে হচ্ছে 6টা। তার মানে বেনজিনের ক্ষেত্রে পাই ইলেকট্রন 6টা, যেটা দেখো আমার হাকেল নাম্বারের সাথে মিলে গেছে। তাই বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। ন্যাপথালিনের ক্ষেত্রে দেখি, ন্যাপথালিনের ক্ষেত্রে পাই বন্ধন কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা পাই বন্ধন আছে হচ্ছে 5টা। তাহলে পাই ইলেকট্রন আছে হলো 10টা। এখানেও মিলে গেছে হাকেল নাম্বারের সাথে, তার মানে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। অ্যানথ্রাসিনের ক্ষেত্রে দেখি পাই বন্ধন আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে পাই ইলেকট্রন আছে হচ্ছে 14টা। এটাও মিলে গেছে। তাহলে এই 3টা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। এছাড়াও দেখো এখানে প্রত্যেকটা কার্বন sp2 সংকরণের দ্বারা আবদ্ধ আছে। এই জন্য কিন্তু এটা আমার সেকেন্ড শর্তের মধ্যে পড়ছিল, যে আমরা সেকেন্ড শর্তে দেখেছিলাম যে সমতলীয় হতে হবে, মানে sp2 সংকরণ থাকতে হবে, আর হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে পারবে। তাহলে সবগুলো শর্তের সাথে সঙ্গতিপূর্ণ হয়েছে জন্যই এই 3টা যৌগকে আমরা বলতেছি অ্যারোমেটিক যৌগ। এরপরে আর কিছু উদাহরণ দেখি। এখন আমরা দেখি এই কয়টা যৌগের ক্ষেত্রে। তো প্রথমে যেটা আছে এটাকে আমরা বলতেছি সাইক্লোপ্রোপিন, 3 কার্বন আছে এবং ডাবল বন্ড আছে, তাহলে এটার নাম হচ্ছে আমার সাইক্লোপ্রোপিন। তো বলো তো এই সাইক্লোপ্রোপিনে কয়টা পাই বন্ধন আছে? পাই বন্ধন আছে হচ্ছে 1টা। তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা কত হবে? পাই ইলেকট্রনের সংখ্যা হবে 2, যেটা হাকেল নাম্বারের সাথে মিলছে কিনা? হ্যাঁ, মিলছে। তাহলে এটাকে কি অ্যারোমেটিক যৌগ বলা যাবে? হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে অ্যারোমেটিক যৌগ বলা যাবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই কার্বনের ক্ষেত্রে। দেখো এই কার্বনের ক্ষেত্রে কিন্তু কোনো ডাবল বন্ধন নেই। এখানে এই কার্বনের যে 4টা হাতের ক্ষেত্রে কি হয়েছে? এখানে একটা, এখানে একটা, আর বাকি থাকছে হলো 2টা। এখানে একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে এই কার্বন, আর এদিকে হচ্ছে এই কার্বন। তাহলে এই কার্বনের সংকরণ কি? এই কার্বনের সংকরণ হচ্ছে sp3 সংকরণ। আর আমরা জানি যে sp3 সংকরণ মানে সেটা সমতলীয় হবে না, আমাদের লাগবে হচ্ছে sp2 সংকরণ। তার মানে এইটা আমার অ্যারোমেটিক যৌগ হবে না। কারণ কি? কারণ এখানে হচ্ছে sp3 সংকরণ। এখন এই যে সাইক্লোপ্রোপিনাইল যে আয়নটা আছে, এই আয়নের ক্ষেত্রে দেখি যে এখানে আমার আগে ছিল sp3 সংকরণ, কিন্তু এখানে কি হয়েছে? ইলেকট্রন চলে গিয়েছে, তার মানে চলে গিয়ে হয়েছে হলো sp2 সংকরণ। এবং এখানে পাই বন্ধন আছে 1টা, পাই ইলেকট্রন আছে হচ্ছে 2টা। তার মানে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। এখন এই যে ফিনাইল কার্বন আয়ন, যেটা এই আয়নটার ক্ষেত্রে আমরা দেখি এখানে আমার মোট ইলেকট্রন আছে হচ্ছে 6টা, আর 2টা ইলেকট্রন আছে হচ্ছে 8টা, যেটা কিন্তু হাকেল নাম্বারের মধ্যে পড়তেছে না। তার মানে এই যৌগটাও আমার অ্যারোমেটিক যৌগ নয়। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখি যে আমাদের পরীক্ষায় কিছু আসে। পরীক্ষায় কি কি আসে? পরীক্ষায় এই যৌগগুলো আসে। তো এই যৌগগুলোর নাম যেন কি? একটু আগে আমরা দেখলাম যে অক্সিজেন থাকলে তাকে বলতেছি আমরা ফিউরান, সালফার থাকলে তাকে বলতেছি আমরা থায়োফিন, আর নাইট্রোজেন থাকলে তাকে আমরা বলতেছি পিরিডিন। এখন দেখি এই ফিউরানের ক্ষেত্রে। ফিউরানে দেখো পাই বন্ধন আছে হচ্ছে 2টা, তার মানে পাই ইলেকট্রন আছে, বন্ধন থেকে আসতেছে 2টা 2টা 4টা, আর এই যে 2টা মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এখানে পাই ইলেকট্রন হয়েছে হলো 6টা। এখন এখানে তো মুক্তজোড় ইলেকট্রন এখানে 1 জোড়া আছে, এখানেও 1 জোড়া আছে, তাহলে আমরা মুক্তজোড় ইলেকট্রন শুধু 2টা কাউন্ট করলাম কেন? কারণ হচ্ছে এই অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রনটা এই বেনজিন চক্রের ভিতরে থাকে, শুধুমাত্র সেই ইলেকট্রনটাই এখানে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, বাইরের গুলো রেজোন্যান্সে অংশগ্রহণ করে না। সেক্ষেত্রে আমাদের সঞ্চারনশীল ইলেকট্রনের সংখ্যা হবে 2,
4 6, এই হচ্ছে 6, যেটা কিনা আমাদের হাকেল নাম্বারের সাথে মিলছে। এই জন্য এই ফিউরান হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তোমাদের পরীক্ষায় বেশ কয়েকবার আসছে যে প্রমাণ করো ফিউরান একটা অ্যারোমেটিক যৌগ। তখন আমরা এভাবেই অ্যান্সার করব যে এখানে আমাদের পাই বন্ধন আছে 2টা এবং মুক্ত ইলেকট্রনও আছে একটা, তাহলে মোট ইলেকট্রন আছে হলো 6টা, যেটা হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, তাই ফিউরান একটা অ্যারোমেটিক যৌগ। অনুরূপভাবে থায়োফিনের ক্ষেত্রে কি হয়েছে? থায়োফিনের ক্ষেত্রেও তাই হয়েছে, পাই বন্ধন আর হচ্ছে 2টা পাই ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে হলো 6টা, যেটা হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, তাই এই থায়োফিন যেটা থায়োফিনও হয়েছে একটা অ্যারোমেটিক যৌগ। পিরিডিনের ক্ষেত্রে কি হয়েছে? পিরিডিনের ক্ষেত্রে পাই বন্ধন আছে হলো 3টা, 1টা 2টা 3টা, আর এই মুক্ত ইলেকট্রনগুলো এগুলো বেনজিন রিং এর বাইরে আছে, তার মানে এগুলো রেজোন্যান্সে অংশগ্রহণ করে নাই, তাহলে এখানে পাই ইলেকট্রন হচ্ছে হলো 6টা, যেটা আমার হাকেল নাম্বারের সাথে মিলে গেছে, তাই পিরিডিন যেটা সেটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে হাকেল তত্ত্ব থেকে আমরা কি কি বললাম আবার সাম আপ করে। হাকেল তত্ত্বে হাকেল বলেছে যে অ্যারোমেটিক যৌগ তারাই হবে যাদেরকে হতে হবে চাক্রিক, 2 যাদেরকে হতে হবে সমতুল্য, তার মানে sp2 সংকরণ হতে হবে, এবং 3 নম্বরে বলেছে যে যাদের 4n+2 সংখ্যক 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে, তাদেরকে বলছে হলো অ্যারোমেটিক যৌগ। এখান থেকে আমরা প্রথমে কি করেছিলাম? n এর মান পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 এগুলো বসিয়ে দেখেছি যে মান পাওয়া গেছে 2 6 10 14 18, যেগুলোকে আমরা বলেছি হাকেল নাম্বার। তার মানে হাকেল নাম্বারের সমপরিমাণে ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে। এরপরে আমরা বিভিন্ন যৌগ অ্যানালাইসিস করে আমরা পাই ইলেকট্রন বের করে দেখেছি যদি হাকেল নাম্বারের সাথে মিলে যায় এবং sp2 সংকরণ থাকে, তাহলে সেটাকে আমরা বলছি অ্যারোমেটিক যৌগ, আদারওয়াইজ বা যৌগটা অ্যারোমেটিক যৌগ হবে না। ওকে, এখন আমরা দেখব বেনজিনের অরবিটাল কাঠামো, মানে বেনজিনের গঠন কিভাবে হয় সেইটা। এটা প্রশ্ন এসেছে 2014 সালে। সো এই প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা, বেনজিনের সংকেত যেন কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, যার ইলেকট্রন আছে হচ্ছে 6টা। আমরা কার্বনের ইলেকট্রনের বিন্যাস যদি দেখি তাহলে কি পাওয়া যাবে? 1s2 2s2 2p2। এরপরে আমরা কি যদি উত্তেজিত অবস্থায় দেখি তাহলে কি পাওয়া যাবে? 1s2 2s1 2px1 2py1 2pz1। এটা হচ্ছে উত্তেজিত অবস্থায় পাওয়া গেছে। এখন আমরা বেনজিনের গঠনের ক্ষেত্রে দেখেছিলাম যে বেনজিনের গঠনে কি আছে? বেনজিনের গঠনে প্রতিটি কার্বনে একটি করে পাই অরবিটাল আছে বা পাই ইলেকট্রন আছে। তো এই যে পিজেড যেটা, এটাকে আমরা পাই বন্ধন গঠনের জন্য রেখে দিয়েছিলাম। তাহলে বাকি কে আছে? একটা এস আছে 2s অরবিটাল এবং আছে হচ্ছে 2টা পি অরবিটাল। তার মানে এর সংকরণটা হয়েছিল sp2 সংকরণ। এবং আমরা জানি যদি sp3 সংকরণ হয় তাহলে সেখানে বন্ধন কোণের মান হয় 109.54 ডিগ্রি। যদি sp2 সংকরণ হয় তাহলে বন্ধন কোণের মান হয় হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম পয়েন্টটা বলছে যে বেনজিনের প্রতিটি কার্বন পরমাণু sp2 সংকরণে সংকরিত। তাহলে তাই যে বেনজিনের প্রতিটি কার্বন sp2 সংকরণে সংকরিত। sp2 মানে তাহলে অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে 3টে অরবিটাল। এই 3টে অরবিটাল দিয়ে কি হয়েছে দেখো, এই যে এক অরবিটাল দিয়ে একটা কার্বনকে ধরেছে, আরেকটা দিয়ে আরেকটা কার্বনকে ধরেছে, এবং আরেকটা যে হাত বাকি ছিল সেটা দিয়ে একটা হাইড্রোজেনকে ধরেছে। ঠিক আছে, এবং এই যে 2pz যেটাকে আমরা দিয়েছিলাম পাই বন্ধন গঠনের জন্য, এইটা হচ্ছে আমার সেই 2pz অরবিটাল, এটা এবং এটা। এই কার্বনের ক্ষেত্রে এটাও 2pz, এই 2pz। পরবর্তীতে এই 2pz এর সাথে এই 2pz এর পাই বন্ধন হয়।
আমার একটা ফোন এসেছিল তাই বেরিয়ে গিয়েছিলাম। যাই হোক, যেখানে বলছিলাম যে দেখো, প্রতিটা কার্বন পরমাণুর মধ্যে sp2 সংকরণ হবে। এই যে এই কার্বনের sp2 sp2 sp2, এবং এখানে বন্ধন কোণ যেটা সেটা হচ্ছে 120 ডিগ্রি। এবং বলছে যে পিজেড যে অরবিটালটা, ওই পিজেড অরবিটালটা যেটাকে আমরা এখানে লিখেছিলাম 2pz1, এই অরবিটালটা কোনো সংকরণে অংশগ্রহণ করে না, বরঞ্চ এইটা পাই বন্ধন গঠন করে। এরপরে বলছে যে দুটো পাশাপাশি কার্বনের সাথে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। হ্যাঁ তাই, যে এই কার্বনের সাথে এই কার্বনের পাশাপাশি হচ্ছে সিগমা বন্ধন। এবং পরবর্তীতে বলছে কার্বনের সাথে হাইড্রোজেন, এই কার্বনের সাথে যে হাইড্রোজেন তার সাথে একটা সিগমা বন্ধন গঠন হয়। এভাবেই বেনজিন তার অরবিটাল কাঠামো গঠন করে। ওকে, এখন আমরা দেখব বেনজিনের প্রস্তুতি। এটাও পরীক্ষায় আসে মাঝে মধ্যে, দেখেছি যে ডিরেক্টলি বলে যে কোনো একটা পদ্ধতি থাকে যে ওই পদ্ধতিতে বেনজিন প্রস্তুত করো, অথবা ওভারঅল বলে যে বেনজিনের 2টি প্রস্তুতি লিখো। তো বেনজিনের বেশ কয়েকটি প্রস্তুতি আছে, আমরা দেখি। প্রথম যে প্রস্তুতিটা আমরা দেখব এটাকে আমরা বলেছি ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন এর মধ্যে এই যে ডি মানে হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ আমরা যদি কার্বক্সিল মূলকটা কোথা থেকে বাদ দিতে পারি সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, ওকে। অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল বা একটা সোডিয়াম লবণ ছিল, এটা কি আসলো, এর সাথে আমি দিয়েছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডা লাইমের বিক্রিয়া, কার উপস্থিতিতে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। আমি এই বিক্রিয়াটাকে বলতাম কোনানাও বিক্রিয়া। কি বলতাম? কোনানাও বিক্রিয়া। কোনানাও, কারণ কি এখানে দেখো এই যে কোনানাও, এটাকে যদি বাদ দেই তাহলে কি থাকে? CH3 আর এখানে একটা H, তাহলে থাকে হচ্ছে CH4 এবং বাকি থাকে সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে আমার অ্যালিফেটিক যৌগ তৈরি করার একটা প্রক্রিয়া, ডিকার্বক্সিলেশন। এবং এখানের বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে দেখো, এখানে আমার কার্বন সংখ্যা ছিল 2টা, কিন্তু যে উৎপাদটা তৈরি হয়েছে সেখানে কার্বন সংখ্যা একটা কমে গেছে, কমে গিয়ে কার্বন হয়ে গেছে হচ্ছে একটা কার্বন হ্রাস পায়। ঠিক আছে, এখন দেখি আমাদের বেনজিনের ক্ষেত্রে কি হয়েছে। ঠিক বেনজিনের ক্ষেত্রে আমরা নিয়েছি হলো সোডিয়াম বেনজয়েট। এটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে আমি কি করেছি? সোডিয়াম দিয়ে রিপ্লেস করেছি, তাহলে এটার নাম হয়ে গেছে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট। এবং আমাদের লাগবে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড। আমি বলেছিলাম কি কোনা নাও, তাহলে কোনা নাও বাদ দিতে হবে আমাদেরকে। এই যে কোনা আর নাও বাদ দিয়েছি, তাহলে কি আছে দেখো? বেনজিন। আর এই যে এইচটা, এই এইচটা আছে। এটাই হয়েছে আমার বেনজিন। তাহলে বেনজিনের একটা প্রক্রিয়া কি দেখলাম? বেনজিন প্রস্তুতির প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। ডিকার্বক্সিলেশনে কি হয়? যে কার্বন সংখ্যা একটা কমে যায়। কই থেকে কমে যায়? কার্বক্সিল মূলক থেকে কমে যায়। তাহলে আমাদের এই বিক্রিয়ার জন্য কি দরকার হবে? দরকার হবে একটা বেনজোইক অ্যাসিড অথবা সোডিয়াম বেনজয়েটের একটা লবণ। এই লবণের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে সেখান থেকে সোডিয়াম কার্বনেট রূপে আমার যে কার্বক্সিলিক মূলকটা ছিল সেই মূলকটা অপসারিত হবে, আমার থেকে যাবে হচ্ছে বেনজিন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিনের ট্রাইমারাইজেশন, মানে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিলিন বা একে আমরা বলি হচ্ছে ইথাইন। আমরা কি করেছি? আমরা 3টা ইথাইনের অণু নিয়েছি, 1 2 3, ইথাইন। এখানে নেই একটা ইথাইন, CH, এখানে নিয়েছি আমরা একটা ইথাইন।
আমি জাস্ট 3টা ইথাইনকে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখলাম, 3টা ইথাইন। তো আমাদের প্রক্রিয়ার নাম কি ছিল? প্রক্রিয়ার নাম ছিল যে অ্যাসিটিলিন বা ইথাইনের ট্রাইমারাইজেশন। ট্রাইমারাইজেশন জিনিসটা কি? আমরা পলিমারাইজেশন করেছি, মানে একটা অণু যদি বারবার অনেকগুলো অণু হিসাবে যুক্ত হয় সেটাকে বলতেছি আমি পলিমার। যদি 3জন যুক্ত হয় সেটাকে আমি বলতেছি ট্রাইমার। তাহলে এখানে ট্রাইমার হবে, কার ট্রাইমার হবে? ট্রাইমার হবে হচ্ছে ইথাইনের বা অ্যাসিটিলিনের। সো আমি কি করেছি, যেহেতু ট্রাইমার মানে 3টা অ্যাসিটিলিন, তো 3টা অ্যাসিটিলিনকে আমি পাশাপাশি রেখেছি। রেখে এখন কি হবে, এই অ্যাসিটিলিনটাকে আমার উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে চালাইতে হবে। মানে কি, যে লোহার যে নল থাকবে সে উত্তপ্ত প্রায় 450 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত লাল লৌহ নল, এর ভিতর দিয়ে আমি এই ইথাইন গ্যাসকে পরিচালনা করব। পরিচালনা করলে কি হবে, যে দেখো এই যে এখান থেকে একটা হাত আর এখান থেকে একটা হাত ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরা পাশাপাশি যুক্ত হবে। আবার এখান থেকে একটা হাত ভেঙে যাবে, পাশাপাশি যুক্ত হবে, এটা পাশাপাশি যুক্ত হবে। তার মানে তৈরি হয়ে গিয়েছে একটা বেনজিন। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে যে আমি 3 মলিকুল ইথাইন গ্যাস নিয়েছি বা অ্যাসিটিলিন নিয়েছি। অ্যাসিটিলিনকে কি করেছি? 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে চালনা করেছি। চালনা করলে সেখান থেকে বেনজিন প্রস্তুতি হয়। এবং এই ছবিটা আমি এঁকেছি, দেখিয়েছি যে কিভাবে 3 অণু অ্যাসিটিলিন একটা করে বন্ধন ভেঙে ক্রমান্বয়ে আমার বেনজিনে পরিণত হয়েছে সেটা। ওকে, এর পরের প্রসেস আসি। এর পরের প্রসেস বলছে যে ফেনল থেকে বেনজিন। এই প্রসেসটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, এটা হুবহু আসতে দেখেছি আমি, যে ফেনল থেকে বেনজিন প্রস্তুত কর। তো আমরা একটা ফেনল নিয়েছি, ফেনল। এখন এই ফেনল থেকে যদি আমি বেনজিন বানাতে চাই, দেখো আমার প্রধান বাধা হচ্ছে এই অক্সিজেনটা। সামহাও যদি আমি এই অক্সিজেনটাকে সরিয়ে নিতে পারি তাহলেই তো আমি বেনজিন বানাতে পারছি। হ্যাঁ, এই অক্সিজেন সরিয়ে নেওয়ার ওয়ে কি? সরিয়ে নেওয়ার ওয়ে হচ্ছে জিঙ্ক ব্যবহার করা। আমরা জানি যে জৈব যৌগের ক্ষেত্রে অক্সিজেন প্রবেশ করানো মানে হচ্ছে জারণ, আর হাইড্রোজেন প্রবেশ করানো মানে হচ্ছে বিজারণ। ঠিক উল্টা দিক থেকে যদি অক্সিজেন বের করে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বিজারণ, আর হাইড্রোজেন বের করে দেওয়া হয় তাকে বলা হচ্ছে জারণ। এখন আমি একটা বিজারক নিয়েছি জিঙ্ক, যার কাজ হচ্ছে এই অক্সিজেনটাকে এখান থেকে বের করে নিয়ে আসা। তাহলে জিঙ্ক অক্সিজেনটাকে বের করে নিয়ে আসছে, তাহলে অবশিষ্ট আছে হচ্ছে বেনজিন। আরেকবার সামারি করি। ফেনল, ফিনাইল মূলক, তার সাথে একটা OH, ফেনল, ফেনল থেকে প্রস্তুত করতে হবে হচ্ছে বেনজিন। আমার কাজ হচ্ছে এই অক্সিজেনটাকে সরানো। এই অক্সিজেনটাকে সরানোর জন্য আমি একটা বিজারক ইউজ করছি, যাকে বলতেছি আমি জিঙ্ক। জিঙ্ক পরবর্তীতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে জিঙ্ক অক্সাইড তৈরি করে, আর অবশিষ্ট থাকে হচ্ছে আমার বেনজিন। ওকে, পরের প্রসেস আসি। পরের পদ্ধতি হচ্ছে যে হ্যালোবেনজিনের বিজারণ। হ্যালোবেনজিন মানে কি? ধরো বেনজাইল ব্রোমাইড। বেনজিনের এখানে হাইড্রোজেনটাকে একটা ব্রোমিন অপসারণ করে প্রতিস্থাপন করছে, তাহলে এটা তৈরি হয়েছে হলো হ্যালোবেনজিন। আমি একটা কাজ করব, কি করব, এই বেনজিনটাকে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে এখানে একটা হাইড্রোজেন প্রবেশ করাবো। ঠিক আছে, একটু আগে আমি বলেছি যে কোনো জৈব যৌগে হাইড্রোজেন প্রবেশ করানো মানে কি? তার বিজারণ করা। তাহলে কি করতে হবে? আমার এই হ্যালোবেনজিনটার বিজারণ করতে হবে। হ্যালোবেনজিনের বিজারণ করার জন্য আমি ইউজ করেছি হচ্ছে জিঙ্ক আর HCl। এটা করলে কি হয়? জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়, আর তৈরি হচ্ছে আমার হাইড্রোজেন। এইটা হচ্ছে আমার বিজারক হিসাবে কাজ করে। এই পরবর্তীতে এই যে জাইমন হাইড্রোজেনগুলো আছে বা বিজারকের জন্য যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো কি করবে? এই ব্রোমিনটাকে সরাবে, সরিয়ে এখানে হাইড্রোজেন একটা জায়গা দখল করবে, আরেকটা হাইড্রোজেন আরেকটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে HBr তৈরি করবে। তাহলে আমি পেলাম হচ্ছে বেনজিন। তাহলে আমি প্রথমে কি নিয়েছিলাম? নিয়েছিলাম একটা হ্যালোবেনজিন বা ব্রোমোবেনজিন। সেটাকে বিজারণ করার জন্য আমি কি নিয়েছিলাম? আমি নিয়েছিলাম জিঙ্ক আর HCl, যেখান থেকে আমি পেয়েছিলাম জাইমন হাইড্রোজেন। এই জাইমন হাইড্রোজেন কি করেছে? এখানকার ব্রোমিনকে অপসারণ করেছে,
করে তৈরি করেছে বেনজিন এবং তৈরি করেছে হলো হাইড্রোজেন ব্রোমাইড। এরপরের প্রসেস দেখি। এরপরের প্রসেসটা হচ্ছে অ্যারোমেটিকরণ, মানে একটা অ্যালিফেটিক যৌগ আছে, সেই অ্যালিফেটিক যৌগটাকে আমি অ্যারোমেটিক যৌগে পরিণত করব, এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিকরণ বা অ্যারোমেটাইজেশন। তাহলে এখানে আমার কি আছে, এই যৌগটা দেখো 1 2 3 4 5 6 6 কার্বনের একটা অ্যালিফেটিক যৌগ, তার মানে এটার নাম হচ্ছে এন হেক্সেন। ঠিক আছে, এই এন হেক্সেনটাকে আমি একটু সাজাই লিখি, ঘুরাই লিখি। 1 2 3 4 5, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কার্বন আছে। তাহলে এটা হচ্ছে আমার এই যৌগটা এন হেক্সেন। এখন এই অ্যালিফেটিক যৌগটাকে অ্যারোমেটিক করার জন্য আমাকে দিতে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা ক্রোমিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এখান থেকে ক্রমান্বয়ে একটা করে হাইড্রোজেন সরাই নিবে, সরাই নিয়ে ওই হাতটা ফাঁকা করবে যারা ডাবল বন্ড গঠন করতে পারবে। ঠিক আছে, ওকে। অ্যালুমিনিয়াম অক্সাইড এর সাথে দিতে হবে হচ্ছে অত্যাধিক তাপমাত্রা, মানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি চাপ দিব হচ্ছে 40 অ্যাটমসফিয়ার। এই জিনিসটুকু মনে রাখা একটু জৈব যৌগের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামের কাজ কি ছিল? যে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা। হাইড্রোজেন সরে গেছে, সরে গিয়ে এখানে একটা বন্ধন হয়েছে। পরবর্তী ধাপে কি হয়েছে? আরো একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছে, নিয়ে আরেকটা বন্ধন হয়েছে। এরপরে কি করবে? আরো একটা হাইড্রোজেন সরিয়ে নিবে, আরেকটা বন্ধন হবে, এবং সবশেষে 3টা পাই বন্ধন হবে, এবং তৈরি হবে হচ্ছে বেনজিন, যেটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে এই বিক্রিয়াটাকে আমি বলতেছি অ্যারোমেটিকরণ। ওকে, এই তাহলে আজকের মতো এই। পরবর্তীতে দেখা হবে হয়তো নেক্সট ক্লাসে বা কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।